করোনায় আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 1773। গাইবান্ধার পলাশ বাড়িতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। বর্তমান সংকট বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের আশার আলো দেখাচ্ছে বললেন প্রধানমন্ত্রী। আবারও বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। এবং এসএসসি পরীক্ষার ফল 31 মে। এটি নিউজ দেখছেন, আখি ভদ্র স্বাগত জানাচ্ছি রাত 8টা নিউজ আওয়ার অর্থাৎ নিউজ এট 8-এ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছিলাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটিএন নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়। করোনায় দেশে একদিনে আবারও সর্বোচ্চ সংখ্যক মৃত্যু এবং শনাক্ত। গত 24 ঘন্টায় 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে মোট মৃত্যু ছাড়িয়েছে 400। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে 1773 জন। দেশে মোট করোনা রোগী এখন 28,500-এরও বেশি। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। দেখব ইমরান হোসেন সুমনের রিপোর্ট। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1773টি এবং এ পর্যন্ত 28,511টি। আমি আবার বলছি, এ পর্যন্ত 28,511 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 22 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ 408 জন। ঠান্ডা, কাশি, জ্বরের চিকিৎসা কিংবা করোনা পরীক্ষায় কমছে না দুর্ভোগ। বৈরী আবহাওয়াতেও এই হাসপাতাল থেকে অন্য হাসপাতালে করতে হচ্ছে রোগীদের। অবশ্য অনলাইনে রোগীর রেজিস্ট্রেশনের ভোগান্তি অনেক কমেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বৃহস্পতিবার সকাল 11টা। করোনা উপসর্গ নিয়ে আসা এই দম্পতিকে ফিরতে হয় কোনো রকম চিকিৎসা ছাড়াই। এখানে ঢুকতেই দেয় না টিকিট ছাড়া। আসছিলাম জরুরি বিভাগে, কি কই পরে চিকিৎসা নিব, ঢুকতেই দেয় না। প্রতিদিনই এখানে এমন অনেক রোগী এবং স্বজনদের অপেক্ষা চলে। টিকিট শেষ জানিয়ে গেট থেকেই ফিরিয়ে দেওয়া হয়। আমরা তো আসি দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য, তাই না? যে এটা জানি নাও, তো সেইটাই যদি থাকে তাহলে আমরা আইসা লাভ কি? এমন লোক আছে কালকে রাত্রে 7টার সময় আসছে, রাত্রে ঝড় হয়েছিল, বৃষ্টিতে ভিজে ভিজে এখানে দাঁড়িয়েছিল, তো তার নাম দিয়েছে একদম লাস্টে। একই অবস্থা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও। বার্ন ইউনিট যেটি বর্তমানে করোনা হাসপাতাল, সেখানে একটি সাইনবোর্ড ভর্তি রোগী ছাড়া করোনা পরীক্ষা হয় না। ফলে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে রোগী অথবা স্বজনদের। এর আগে কর্মীতলা হসপিটালে গেছি, আমাকে বের করে দিয়েছে, এই জায়গা ভর্তি হয় না। তারপরে আমি পিজিতে গেছিলাম, মানে ওই জায়গায় গেছিলাম, বললো যে এই জায়গা হবে না, এখন পরে আসেন। হ্যাঁ, চলে এসেছি আমি, পরে আমি এই জায়গায় আসছি আর কি। রাজধানী এবং এর আশেপাশে রোগীদের জন্য খিলগাঁও, সবুজবাগ, মহাখালীতে অস্থায়ী বুথ অনেকটা ভরসা। তবে প্রতিদিন এক একটি বুথের সক্ষমতা মাত্র 60টি। পরীক্ষা পদ্ধতি সহজ না হয় অনেক সুস্থ ব্যক্তিও ঝুঁকিতে পড়ছেন বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এখন যদি আমরা এই ছড়ানোটা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে কিন্তু অনেক বেশি মানুষ আক্রান্ত হবে। সে কারণে আমাদের প্রথম থেকেই কথাটা ছিল যতটা সম্ভব একটা নির্দিষ্ট জায়গায় পরীক্ষা প্লাস হাসপাতাল করা উচিত। অবশ্য অবস্থার পরিবর্তন হয়েছে বিএসএমএমইউ হাসপাতালের ফিভার ইউনিটে। গত 1.5 মাস ধরে চলা দুর্ভোগ এখন অনেকটাই সহনীয়। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bsmmu.edu.bd তে ঢুকে অনলাইনে রোগীর রেজিস্ট্রেশন করা হচ্ছে।
ফিরতি SMS-এ জানানো হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের সময়। অনলাইনে আমি তার ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে দিয়েছি, কোনো প্রবলেম হয়নি আমার। এই ওয়েবসাইটে ঢুকে সেখানে আমাদের ফেভার ক্লিনিক অ্যাপয়েন্টমেন্ট একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে তারা ওখানে একটা ফর্ম আছে এবং সেখানে সাধারণ এবং অন্য যে সমস্ত পেশাজীবী কোটাও আছে, তো সেই অনুযায়ী তারা ওখানে ফর্মটা ফিল আপ করবে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। প্রাণঘাতী করোনার আক্রমণ ঠেকাতে আশার আলো হয়ে এসেছে প্লাজমা থেরাপি। আর সেই প্লাজমা থেরাপিতে এবার সাফল্য পেয়েছেন সম্মিলিত সামরিক হাসপাতাল CMH এর চিকিৎসক ও সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউটের গবেষকরা। প্লাজমা থেরাপির এই ক্যাম্পেইনে শুরু থেকেই চিকিৎসকদের পাশে আছে মেজর শাহরিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর করোনা আক্রান্ত দ্বিতীয় সদস্য। করোনা যুদ্ধে নিজেও ফ্রন্টলাইন ফাইটার হয়ে কাজ করছিলেন হাসপাতালগুলোতে। মানুষকে সেবা দেওয়ার সময় করোনায় আক্রান্ত হয়ে যান, কিন্তু 1 মাস পর ফিরে এসেছেন মানুষকে বাঁচানোর প্রবল মানসিক শক্তি নিয়ে। কিছুটা মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, কিন্তু পরবর্তীতে চিকিৎসার পারিপার্শ্বিকতা, মানুষের সাপোর্ট এবং নিজের প্রচণ্ড মানসিক শক্তির কারণে সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছি। যেটি আসলে সবচেয়ে বড় ওষুধ সেটি হচ্ছে আপনার মানসিক শক্তি বা আপনার মেন্টাল পাওয়ার। আর এখন আসলে আমাদের মানসিক শক্তি বা করোনাকে মোকাবেলা করার যে চ্যালেঞ্জ সেটি আরও একটু সহজ হয়েছে যদি আমরা একটু সাহস করি। যারা হাজার হাজার মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন, 5,000-এরও বেশি মানুষ বাংলাদেশে সুস্থ হয়েছেন, তাদের শরীরে একটি অ্যান্টিবডি তৈরি হয়েছে যেটি আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করেছে। তারা যদি আক্রান্ত কোনো মুমূর্ষু ব্যক্তিকে তাদের যে রক্তরস বা যে প্লাজমাটি আছে সেটি দান করেন, অর্থাৎ এইভাবে এই মেশিনের মাধ্যমে তাদের রক্ত থেকে রক্তরসটি আলাদা করে নেওয়া হচ্ছে, যে রক্তরসে একটি অ্যান্টিবডি তৈরি হয়েছে, যেটা আসলে একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে সবচেয়ে জরুরি। সশস্ত্র বাহিনীর প্যাথোলজি ইনস্টিটিউট জানায়, মঙ্গলবার থেকে ডাটাবেজের মাধ্যমে করোনা জয়ীদের প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। শতকরা 30% সফলতার নজির রয়েছে প্লাজমা থেরাপিতে। গুরুতর অসুস্থ রোগীকে দেয় সেই ভাইরাসগুলোর এগেনস্টে কিন্তু এই অ্যান্টিবডিটা এখন ফাইট দিতে পারবে এবং রোগীটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে। বারবার PCR টেস্টে উনি নেগেটিভ হয়েছেন, সেই প্রেক্ষিতেই ওনার বিভিন্ন রোগ সম্পর্কে ওনাকে স্ক্রিনিং করা হয়েছে যাতে ওনার মাধ্যমে অন্য কোনো রোগ যাতে যে করোনা আক্রান্ত রোগীর দেহে না ছড়ায়, সব স্ক্রিনিং করার পরেই আমরা করছি। এই পরিস্থিতিতে আমরা যদি সবাইকে মোটিভেট করতে পারি যে আমরা প্লাজমা দেব, এবং এটা সম্ভব, যদিও হাইলি টেকনিক্যাল, তারপরেও আমাদের দেশে অনেক ভালো ভালো হসপিটাল আছে, প্রতিটা জায়গায় সম্ভব। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড দেশের সব সরকারি হাসপাতালের জন্য তাদের কোভিড-19 ইনজেকশন বেমসেভির বিনামূল্যে দেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কাছে বেমসেভির হস্তান্তর অনুষ্ঠানে একথা জানানো হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, সংকটাপন্ন রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারের সিদ্ধান্ত নেবেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেহেতু বাংলাদেশ সরকার সরকারি যে হাসপাতালগুলো আছে ওখানে করোনা পেশেন্টদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, সেজন্য আমরা মেক্সিকো থেকে সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের সরকারি যত পেশেন্ট আছে তাদের যদি কাউকে এই রেমডেসিভির ইনজেকশন দিতে হয়, সবার জন্য আমরা এটা করি। যেহেতু সরকার পেশেন্টের কাছ থেকে টাকা নেয় না, আমরাও সরকারের কাছ থেকে আমাদেরকে যদি বলা হয় কোন পেশেন্টকে লাগবে, সরকার বলবে আমরা দিয়ে দিব। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে সরকারি হাসপাতালগুলো আছে ওখানকার সকল পেশেন্টের জন্য যাদের এটা দরকার বেক্সিমকো ফার্মা দিবে, এদের কাছে আমরা কোনো কিছু চার্জ করব। খুবই মুমূর্ষু রোগী, ক্রিটিক্যাল রোগী যারা আছেন তাদেরকে এই ওষুধটি দেওয়া হবে এবং সেটা সিদ্ধান্তগুলো অবশ্যই এক্সপার্টরা, ডাক্তার যারা
দিবেন এবং আমরা আশা করি এই ওষুধটি দিয়ে মানুষের উপকার হবে, হয়তো জীবন রক্ষা হবে, এটা আমরা আশা করি। এবার এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা আতঙ্ক উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন গাজীপুরের শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মী। থ্যাংক ইউ ডক্টরে আমরা তাদের কথা শুনবো আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম মাসুমের কাছ থেকে। আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর শ্রীপুর হাসপাতাল। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে নমুনা সংগ্রহকারী যারা, তারা নমুনা সংগ্রহ করছেন এবং মানুষ লম্বা লাইন দিয়ে সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে তারা এই নমুনাগুলো দিয়ে যাচ্ছেন। এই নমুনাগুলো আবার পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে। গাজীপুরের স্বাস্থ্যকর্মীরা চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের আহ্বান হচ্ছে যে মানুষ যাতে করোনা আক্রান্ত হলে তারা চিকিৎসার জন্য আসলে তাদের তথ্যটি গোপন না করেন, যাতে চিকিৎসকরা আক্রান্ত না হয় তাদের সেই গোপন রাখার কারণে। তারা জানিয়েছেন যে আমাদের নিরাপত্তা ঝুঁকি নিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে বা পরিবার পরিজনদের মায়া ত্যাগ করে আমরা এই চিকিৎসা সেবা দিতে এসেছি শুধুমাত্র দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, যাতে মানুষ বাঁচে, দেশ বাঁচে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রড বোঝাই ট্রাক উল্টে 13 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 5 জন। বৃহস্পতিবার দুপুরে রংপুর ঢাকা মহাসড়কের সদরের জুনদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ঢাকা থেকে রড বোঝাই একটি ট্রাক রংপুর যাচ্ছিল। ট্রাকের উপর 20 জনের বেশি শ্রমিক ছিল। জুনদহ এলাকায় চালক ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর এতে ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই 13 জন নিহত হন। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মৃতদেহ উদ্ধার করে। নিহতরা সবাই পুরুষ। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া ট্রাকটি উদ্ধারে কাজ করছেন। অর্থনৈতিক বিপর্যয় সত্ত্বেও জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতা মোকাবেলায় বিশ্বব্যাপী প্রচেষ্টায় করোনা ভাইরাস মহামারী ইতিবাচক পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ফর এশিয়া ও প্রশান্ত মহাসাগরের UNESCAP এর ৭৬তম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। করোনা মহামারীর কারণে প্রথমবারের মতো অধিবেশন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এসকাপে স্থায়ী প্রতিনিধি নাজমুল কাওয়াইন ৭৬তম কমিশনের সভাপতির পদে নির্বাচিত হয়েছিলেন। করোনা ভাইরাস সংকট থেকে প্রাপ্ত ফলাফল উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিশ্বে নজিরবিহীন অবস্থা চলছে। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার পাশাপাশি এই ভাইরাস অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। This virus has severely affected our economy. However, the pandemic is also showing some silver linings on the change of global efforts. To deal with the climate change and growing competition for natural resources, we need to tackle this pandemic together. ঘূর্ণিঝড় আম্পানের খবর। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে শিশু সহ অন্তত 8 জনের প্রাণহানি হয়েছে। ঝড়ের তাণ্ডবে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ক্ষতি হয়েছে অসংখ্য ফসলি জমি। ঘূর্ণিঝড়ে পিরোজপুর, পটুয়াখালী, যশোর, ভোলা ও সাতক্ষীরায় প্রাণ হারিয়েছেন 8 জন। আম্পানের প্রভাবে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 ফুট বেশি হওয়ায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। পটুয়াখালীতে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে কলাপাড়া ও রাঙাবালিতে প্লাবিত হয়েছে 21টি গ্রাম। মোংলার পশুর নদীতে একটি পর্যটন লঞ্চ ডুবে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে চিংড়ি ঘেরো। ঝড়ের তাণ্ডবে পাবনার ঘরবাড়ি, আম ও লিচু বাগান, বৈদ্যুতিক লাইন ও দোকানপাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, পাবনা, রাজশাহী, বগুড়া, চুয়াডাঙ্গা ও শেরপুরে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কয়েকটি জেলায় বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগও। বাংলাদেশকে আবারও ভয়ঙ্কর দুর্যোগের হাত থেকে বাঁচালো সুন্দরবন। সুপার সাইক্লোন আম্পান
থমকে দিয়ে স্থল নিম্নচাপে পরিণত করার মূল কৃতিত্বটাই এই বনের, বলছে আবহাওয়া অধিদপ্তর। আরো জানাচ্ছেন নাজিয়া আফরিন। সাগরের গভীরে জন্ম নেওয়া সুপার সাইক্লোন আম্পান ভারতের পশ্চিমবঙ্গে তাণ্ডব চালিয়ে এর গতিপথ কিছুটা পরিবর্তন করে বাংলাদেশে প্রবেশ করে। এই ঝড়ের প্রভাবে মংলা বন্দরে বাতাসের সর্বোচ্চ গতিবেগ রেকর্ড হয় ঘন্টায় 151 কিলোমিটার। সুপার সাইক্লোন আম্পান বাংলাদেশে প্রবেশ করে অনেকাংশে দেশের স্থলভাগের উপর দিয়ে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যেতে থাকে। ফলে ঘূর্ণিঝড় আম্পান শক্তি হারিয়ে বৃহস্পতিবার সকাল থেকেই পরিণত হয় গভীর স্থল নিম্নচাপে। এটাকে আমি বলবো, এই ঘূর্ণিঝড়টা যেভাবে বাংলাদেশের দিকে আগাচ্ছিল, আগায় আস্তে আস্তে সে তার মুভমেন্ট পশ্চিমবঙ্গের দিকে, উত্তর পশ্চিম দিকে একটু মুভমেন্ট নেওয়ার পরিপ্রেক্ষিতে তারপর সে উত্তর পূর্ব দিকে মুভ করেছে। ঘূর্ণিঝড়ের জার্নি পথ যত বেশি হবে ল্যান্ডে, তার শক্তিমাত্রা তত কমে যাবে। আবহাওয়া অধিদপ্তর বেশ কয়েকদিন ধরে জানিয়ে আসছিল শতাব্দীর অন্যতম সুপার সাইক্লোন বাংলাদেশে আঘাত হানবে মংলা পায়রা বন্দর দিয়ে। তবে সুপার সাইক্লোনকে শক্তিহীন করার পেছনে বড় ভূমিকা রেখেছে বিশ্বের অন্যতম বিস্ময় সুন্দরবন। ফলে ক্ষয়ক্ষতিও তুলনামূলক কম। ক্ষয়ক্ষতি একটু কম দেখছেন, কারণ এটা সুন্দরবনের কোল ঘেঁষে চলে যাওয়ার জন্য গাছপালা বাধাপ্রাপ্ত যত হবে তার শক্তি তত কমে যাবে। এটা যদি সরাসরি ঢাকা এবং ওই থেকে সরাসরি যদি ঢাকা আঘাত করতো, ঢাকা ফরিদপুর থেকে সোজাসুজি অথবা আমাদের চিটাং পোর্টের দিকে আঘাত করতো, তাহলে ক্ষয়ক্ষতি এর চেয়ে বহুগুণ হতো। যদিও উপকূলবর্তী জেলাগুলোর লাখো মানুষকে সময় মতো আশ্রয়কেন্দ্রে নিয়ে আসতে বেগ পেতে হয়েছে স্থানীয় প্রশাসনকে। কারণ বিগত বছরগুলোতেও বড় বড় ঝড়ের পূর্বাভাস থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশ অল্প ক্ষয়ক্ষতির মধ্য দিয়ে পার হয়েছে। সুপার সাইক্লোন শক্তিহীন হয়ে পড়ার পুনরাবৃত্তি মানুষকে ঝড় সম্পর্কে উদাসীন করে তুলবে কিনা সে প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা মনে করছেন, প্রকৃতির অবদান আর মানুষের সচেতনতাই পেরেছে প্রাকৃতিক মহাদুর্যোগ থেকে বাংলাদেশকে বাঁচাতে। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা। যতটা আশঙ্কা করা হয়েছিল বাংলাদেশ ততটা বড় ধরনের ক্ষয়ক্ষতি না ঘটালেও উপকূলে অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে প্রবল ঘূর্ণিঝড় আম্পান। শুধু সাতক্ষীরা অঞ্চলেই ভেসে গেছে শত শত চিংড়ি ঘের। করোনাকালে এই ঘূর্ণিঝড় অর্থনৈতিকভাবে আরো পঙ্গু করে গেছে উপকূলবাসীকে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। দ্বিতীয় পক্ষের চাঁদের শেষ দিনে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় আম্পান কতটা ভয়াবহ জলোচ্ছ্বাস নিয়ে আসবে স্থানীয় মানুষ তা অনুমান করেছিলেন বুধবার প্রথম জোয়ারের অবস্থা দেখেই। গেল বছর ঘূর্ণিঝড় ফণী আঘাত হানার পর থেকেই উপকূলীয় বেড়িবাঁধগুলো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। সেই দাবি জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতিতে ভেসে গেছে। এবার তাই সব ভাসিয়ে নিল ঘূর্ণিঝড় আম্পান। শুধু সাতক্ষীরা জেলার ভেসে গেছে কয়েকশো চিংড়ির ঘের। নোনা পানিতে ফসলি জমি প্লাবিত হওয়ায় উপকূলীয় কৃষকদের এর রেশ টানতে হবে বহু বছর। এই জেলার সুন্দরবন ঘেঁষা শ্যামনগর উপজেলায় খোলপেটোয়া নদীর তীর ধরে গড়ে ওঠা হাটবাজার প্লাবিত হয়েছে রাতের জলোচ্ছ্বাসে। পশ্চিমবঙ্গে দুর্বল হয়ে বাংলাদেশে প্রবেশ করলেও আম্পান তাণ্ডব দেখিয়েছে। কুষ্টিয়া সদর উপজেলায় বটতৈল বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের কারণ ঝড়ো বাতাস। তবে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুতই তা নিয়ন্ত্রণে আনে। আম্পানের প্রভাবে প্রবল বর্ষণে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে কক্সবাজারের উখিয়া টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে থাকা রোহিঙ্গারা। পাহাড় ধ্বংস করে গড়ে ওঠা এই ক্যাম্পগুলোতে বেড়েছে ভূমিধসের শঙ্কা। তবে উপকূলীয় ১৯ জেলায় স্থানীয় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি প্রাণহানি কমিয়েছে, যদিও নিশ্চিতভাবেই বাড়িয়েছে করোনা সংক্রমণের ঝুঁকি। এছাড়া আর কি বা করার ছিল প্রকৃতির কাছে অসহায় মানব জাতির। 23,90,307টি, যেটা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোককে আমরা সাইক্লোন শেল্টারে আনতে পেরেছি এবং একই সাথে 5,17,432টি গবাদি পশুকেও আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। উপকূলের স্থানীয় মানুষরা বলছেন, করোনাকালের এই প্রলয় ডাঙায় বাঘ জলে কুমিরের মতো। লকডাউনের এই সময়ে ঘূর্ণিঝড় আম্পান অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত করে গেছে উপকূলের দরিদ্র মানুষকে। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।
সময় হলো বাজিস্ট্রির বিরতির, এরপর জানিয়ে ফিরছি। ঘূর্ণিঝড় আম্পানে আমের ব্যাপক ক্ষতি। করোনায় আরও 22 জনের মৃত্যু, শনাক্ত 1773। গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। জলবায়ু ও প্রাকৃতিক সম্পদে পরিবর্তন এনেছে করোনা, বললেন প্রধানমন্ত্রী। আবারও বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। এবং এসএসসি পরীক্ষার ফল 31 মে। বিরতির পর ফিরে এসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে 31 মে, জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ওই দিন সকাল 10টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করবেন। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে উল্লেখিত তারিখ ও সময় নিশ্চিত করা হয়েছে বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের। গত কয়েক বছর ধরে পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যেই ফলাফল ঘোষণা করা হলেও এবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে তা সম্ভব হয়নি। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি জানিয়েছে, এবার কোনো শিক্ষা প্রতিষ্ঠানেই ফল পাঠানো হবে না। ফল প্রকাশের আগে শিক্ষার্থীরা মোবাইল ফোন থেকে প্রি রেজিস্ট্রেশন করে রাখলেই ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সে নম্বরে ফলাফল পৌঁছে যাবে। ফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না। নিষেধাজ্ঞা অমান্য করে নানা কৌশলে ঢাকায় আসা যাওয়া অব্যাহত আছে। বিভিন্ন পয়েন্টে তাদের আটকাতে গলদঘর্ম পুলিশ, আবার কোথাও কোথাও তেমন চেষ্টাও নেই। আরো দেখব সাজিদা সুইটির রিপোর্টে। করোনার দুর্যোগটা যতটা বড়, মানুষের সচেতনতা কোন পর্যায়ে এর প্রমাণ রাজধানীতে আসা যাওয়ার এই পথগুলোতে। বাবুবাজার কিংবা পোস্তগোলা ব্রিজ, দুই পয়েন্টে মানুষের যাতায়াত সামলাতে পুলিশ সদস্যদের চেষ্টা থাকলেও নানা অজুহাত যাত্রী পথচারীদের। ফ্যাক্টরিতে বেতন দিয়ে আসলাম, বেতন দিয়ে যাওয়ার পথে আমি বইলে টাকা নিয়ে দেখাই দিয়ে গেলাম, তো বেতন দিয়ে আসার পথে আমার এখানে এখন আটকাই দিচ্ছি। যাতায়াত তো নিষেধ করছিল। হ্যাঁ, নিষেধ করছে। আমরা গাড়ি গ্লাস ভেঙেছে, গ্লাস লেগেছি। প্রয়োজনীয় টাকার দরকার আছে, তো ভাড়া আনতে যাই। পুলিশ বলে যেতে পারবেন না এখন। নিত্য প্রয়োজনীয় গাড়ি এবং অসুস্থ রোগী ছাড়া আমরা প্রত্যেককে আটকে দিচ্ছি। অর্থাৎ ঢাকার বাইরে কেউ যেতে পারবে না, ঢাকার বাইরে থেকে কেউ ঢাকাতে ইন করতে পারবে না। পুরো টিম, আমরা অনেক অফিসার ফোর্স আমরা কাজ করছি। তারপর আমরা এই প্রেশার সামলাতে হিমশিম খাচ্ছি। ঈদ যত কাছে আসছে প্রেশার বাড়ছে। অন্য দিনের চেয়ে বৃহস্পতিবার গাবতলীর ভিড় কিছুটা কম। পুলিশ সদস্যরা নানাভাবে যাচাই করে প্রয়োজন বুঝে নেওয়ার চেষ্টা করছেন আগন্তুকদের। আসলে চলতে গেলে তো অনেক কিছু করতে হয়, কি করবো বলেন। আমার ফুকুর বাসায় থেকে আসছি, আমার বাড়ি বগুড়া, আমার মেয়ে আছে, ছোট বাচ্চা, এই জন্য আমার বাধ্য হয়ে আসা। বিভিন্ন কারণ বলে এখান থেকে সাভার যাবো, সাভার বাসা, পরে যাচাই করে দেওয়া যায় যে আসলে তার বাসা সাভার না। অনেক অহেতুক মেডিকেল রিপোর্ট নিয়ে আসে, পুরাতন মেডিকেল রিপোর্ট নিয়ে আসে যে ডাক্তারের কাছ থেকে আসছে, আসলে দেখা যায় যে 6 মাসে 1 বছর আগে। কিন্তু প্রত্যেক যাত্রী পথচারীর কাছে নিজের প্রয়োজনটা যেহেতু বেশ জরুরি মনে হয়, তাই সহজে ফিরতে নারাজ। করোনা থেকে বাঁচা নয়, পুলিশের চোখ ফাঁকি দেওয়াটাই যেন এই যাতায়াতকারীদের মূল টার্গেট। তাই তো নানা রকমের কৌশল অবলম্বন করে তারা ঈদ উপলক্ষে বাড়ি ফিরতে চাচ্ছেন, কিন্তু একবারও ভাবছেন না যে খুশিটা বহুগুণ বাড়বে বলে তারা ঈদে বাড়ি যেতে চাচ্ছেন, হয়তোবা তাদের এই ভুলে, এই কাজে এমন কোনো অপূরণীয় ক্ষতি হয়ে যাবে যে ভবিষ্যতে নিজেদেরকে হয়তোবা ক্ষমাই করতে পারবেন না। যাত্রী পারাপার বন্ধ রয়েছে মাওয়া, জাজিরা, পাটুরিয়া, দৌলতদিয়া ঘাটে। তাই এই দুই ফেরিঘাটে এখন আর তেমন বিশৃঙ্খলা নেই। যথারীতি নিষেধাজ্ঞার বাইরে রয়েছে জরুরি স্বাস্থ্য ও পণ্য সেবা। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের হত্যাকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
দুপুরে নিজ বাসভবনে গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার হস্তান্তরের পর তিনি কথা বলেন। এ সময় তিনি নিহতদের সন্তানদের পড়ালেখার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদের ছাড় দেয়া হবে না। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। গত 11 মে প্রকৌশলী দেলোয়ার হোসেন তার মিরপুরের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে তুরাগ থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। আমরা মনে করি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা এই খুনের সাথে জড়িত এবং যারা পরিকল্পনা করেছে এবং যারা এই খুনের সাথে সরাসরি জড়িত সবার যেন বাংলাদেশের সর্বোচ্চ আইন দ্বারা যেন বিচারটা হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। অধিকাংশ মার্কেটই বন্ধ। যেসব দোকান খুলেছে সেখানে ক্রেতা নেই, তবে কোনো কোনো ক্রেতা ঘুরে বেড়াচ্ছেন শহরময়। করোনা সতর্কতার এ সময়ে ঈদ শপিং এর খবর জানাচ্ছেন আমিনুল ইসলাম। ঈদের সময় নামি দামি যে ফ্যাশন হাউসগুলোতে থাকতো ভিড়, এখন এই অবস্থা সেখানকার। করোনা সংক্রমণের এই সময়ে যে ক্রেতারা আসছেন তাদের সুরক্ষা ব্যবস্থা রাখতে বলা হয়েছে। সরকারের এই নির্দেশনা মেনে অনেকেই এ ব্যবস্থা রাখলেও করোনার থাবা থেকে তা কতটা সুরক্ষা দিতে পারবে এমন শঙ্কায় অনেকেই শপিং থেকে দূরে। ব্রাঞ্চ শপে যেমন নেই ক্রেতা, তেমনি রাস্তার ধারে পণ্যের পসরা সাজিয়ে বসে থাকা বিক্রেতাদেরও অনেকেই ক্রেতাহীন সময় পার করছেন। ক্রেতার খুব বেশি দেখা না মিললেও একটু সহায়তার আশায় এখানেই দল বেঁধে বসে থাকেন আর্থিক সংকটে পড়া মানুষ। অধিকাংশ মার্কেট বন্ধ থাকায় যার যা প্রয়োজন তা কিনে নিচ্ছেন যে যেখান থেকে পারছেন। মার্কেট সব বন্ধ আছে, দোকান এখন আমাদের তো ভাই ঈদের জন্য বাচ্চাটা আছে আমার, এখন ঈদের জন্য তো ভাই কিছু কেনাকাটা করতে হবে। করোনা সতর্কতার মধ্যেও মার্কেট ঘুরে ঈদের কেনাকাটার আগ্রহ কারো কারো। দুদিন থেকে দেখতে আসছি আর কিছুটা কিনতে আসছি। এখন বাচ্চার জন্য কিছু পাঞ্জাবি কিনবো, হেলেগে বাচ্চাকে নিয়ে আসছে। ঈদের সময় যেখানে পা ফেলা দেয় সেখানে এখন আর যাই হোক কিছুটা সুরক্ষা, ভয় আর শঙ্কা নিয়ে পণ্য কিনছে ঈদ শপিং এ আসা মানুষ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে রাজশাহীতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন বলছে এই ক্ষতি অঙ্ক হতে পারে 120 কোটি টাকা। রুবেল ইসলামের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী আমের জন্য বিখ্যাত হলেও বছরটা আম চাষি ও বাগান মালিকদের জন্য যেন মোড়ার উপর খাড়ার ঘা। একে তো গাছে আম এসেছে কম, করোনা ভাইরাসের কারণে আম পরিবহন ও বাজারজাত নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এর ওপর তাণ্ডবলীলা ঘূর্ণিঝড় আম্পানের। বুধবার দিবাগত রাতে রাজশাহীর উপর বয়ে যাওয়া আম্পানে রাজশাহীতে গাছ থেকে ব্যাপক আম ঝরে পড়েছে। এই আমও কেউ কিনতে চাইছেন না। আমাদের বাগানে যত আম ছিল সমস্ত আম পড়ি একবারে নির্মূল হয়ে গেছে। সারা রাতের ফাঁপিতে যেতে পারেনি, বিভিন্ন মানুষ আইসি সব হতনত করে কুড়ায় নিয়ে চলে গেছে। আশেপাশের মানুষ সব কুড়ায় নিয়ে চলে গেছে। বাগানের সব আম পড়ে নষ্ট হয়ে গেছে। এবার আমরা ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়ে গেছি। 10 থেকে 15% মতো আম ঝরার তথ্য পাওয়া গেছে। তবে এখনো জরিপ শেষ হয় নাই। শেষ হলে হয়তো এটি কম বাড়া হতে পারে। লক্ষ্যমাত্রা যেটি ধরা হয়েছে আমরা ভেবেছিলাম যে এটি ছাড়িয়ে যাবে, তো সেটি হয়তো ছাড়িয়ে না গেলে লক্ষ্যমাত্রা এখনো পূরণের সম্ভাবনা আছে। রাজশাহী জেলা প্রশাসনের হিসাব, আম্পানের আঘাতে 20% আম ঝরে গেছে, যার সম্ভাব্য বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, আম্পানের প্রভাবে রাজশাহীতে মোট 81 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার রাত 2:55 ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় 60 কিলোমিটার। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। দেশের বাইরের খবরাখবর। ঘূর্ণিঝড় আম্পানে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ রাজ্যে 72 জনের প্রাণহানি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত 5000 বসতবাড়ি ও স্থাপনা। উপড়ে গেছে হাজার হাজার গাছপালা এবং বিদ্যুতের খুঁটি। শক্তিশালী এই ঝড়ে
কলকাতায় মৃত্যু হয়েছে 15 জনের, উত্তর 24 পরগনায় 17 জন ও হাওড়ায় 7 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়ে নিহতদের প্রতি পরিবারকে 2.5 লাখ রুপি সহায়তা দেওয়া হবে জানিয়ে মমতা বলেন, এত বড় দুর্যোগ আগে তিনি দেখেননি। পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গ পরিদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন, সমগ্র জাতি পশ্চিমবঙ্গের পাশে আছে। বুধবার তাৎক্ষণিকভাবে ঘূর্ণিঝড়টির আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি বলে জানিয়েছিলেন মমতা। রাজধানী কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 100 কিলোমিটার। এছাড়া 185 কিলোমিটার বেগে কয়েক ঘন্টার তাণ্ডবে উত্তর ও দক্ষিণ 24 পরগনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কলকাতার বহু জায়গায়, এবং এখনো বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ক্লেমন স্পোর্টস নিউজ এবার। পঞ্চম বিদেশি ক্রিকেটার হিসেবে তামিমের ফেসবুক লাইভ আড্ডায় আজ আসেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সঙ্গে সময়গত পার্থক্যের কারণেই রাতের বদলে দুপুর 3টায় শুরু হয় লাইভ অনুষ্ঠানটি। অল্প সময়ে বেশ কিছু বিষয়ে কথা বলেন উইলিয়ামসন। সেখানে প্রাধান্য পায় তার অধিনায়কত্ব, ফরম্যাটে খেলার কৌশল, এছাড়াও নিউজিল্যান্ড হামলার বিষয়টি উঠে আসে। আর এদিকে তামিম বিপিএল এ খেলার আমন্ত্রণ জানান উইলিয়ামসনকে। কিউই অধিনায়ক জানান, আন্তর্জাতিক সূচি না থাকলেও বিপিএল এ খেলার আগ্রহ রয়েছে তার। বাংলাদেশের মানুষকে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানান কেন উইলিয়ামসন। Eid Mubarak to the Bangladeshi people. I did hear you say as well in your introduction, Assalamu alaikum, and it's such a beautiful thing, man. It's such a beautiful thing. So, you know, I hope it's all good for the people there. শেষ করব নিউজ এট 8, তবে যাওয়ার আগে প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার দেখে নেব। করোনায় আরো 22 জনের মৃত্যু, শনাক্ত 1773। গাইবান্ধার পলাশবাড়িতে ট্রাক উল্টে 13 জনের প্রাণহানি। জলবায়ু ও প্রাকৃতিক সম্পদে পরিবর্তন এনেছে করোনা, বললেন প্রধানমন্ত্রী। আবারও বাংলাদেশকে বাঁচালো সুন্দরবন। এসএসসি পরীক্ষার ফল 31 মে। ঘূর্ণিঝড় আম্পানে আমের ব্যাপক ক্ষতি। এবং ঘূর্ণিঝড় আম্পানে ভারতের পশ্চিমবঙ্গে 72 জনের প্রাণহানি। এই ছিল নিউজ এট 8 এর সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ। আর ATN নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে স্টার্ট লিখে স্পেস দিয়ে AN লিখে পাঠিয়ে দিন 595 নম্বরে।